ভেজা হাওয়া তাকে ছুঁয়ে যা তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে দেখেছো কি দেখনি ভেবেছো কি ভাবনি তুমি আমার হৃদয়ে রক্তক্ষরণ দেখেছো কি দেখনি ভেবেছো কি ভাবনি তুমি আমার হৃদয়ে রক্তক্ষরণ দৃষ্টি সীমার আড়ালে তোমাকে পেয়েছি খুব নিজের করে তর্কের শৃঙ্খল ছিঁড়ে তোমাকে পেয়েছি খুব নিজের করে খুঁচিলে ডানা ইচ্ছে পালক বেঁধে উড়ে উড়ে আকাশ নীলে বিষাদ সাগর ঘুরে ঘুরে এই আমি খুঁজেছি তোমাকে চমৎকার, থ্যাংক ইউ অনেক সুন্দর। Thank you. কবে করলে এটা? এটা এখনো অপ্রকাশিত মানে হচ্ছে রেকর্ডিং চলছে, এখনো আচ্ছা, রিলিজ মানে করিনি। coming soon? কামিং সুন, জি। আচ্ছা, আমাদের আজকের রূপান্তরে আমি আমন্ত্রণ জানিয়েছি একটা মিষ্টি দম্পতিকে। আমরা পরিচয় করে দিই। আমার সাথে আজকে আছে পার্থিব ব্যান্ডের ভোকালিস্ট রুমন এবং তার স্ত্রী কবি মেঘলা। আমি মেঘলার পুরো নামটা বললাম না, আমার মেঘলা বলতেই ভালো লাগে, কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব চলে আসে। হ্যাঁ, আর ওর কবিতাগুলো এত সুন্দর, ও এত সুন্দর লিখে। তা আমার খুব ভালো লাগে, কারণ আমি ওকে একদম স্টেপ বাই স্টেপ একটু একটু করে এগিয়ে যেতে দেখেছি, তো খুবই এটা এই দেখাটা, এই পাওয়াটা খুবই আনন্দের নিঃসন্দেহে। রুমনের কাছে আমি নিজেকে কাদামাটির মতো আত্মসমর্পণ করে দিয়েছি বলেই বা সমর্পণ করে দিয়েছি বলেই হয়তো বা আমার পথ চলাটা আসলে এত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। এই যে শিখে শিখে দেখে দেখে ওর পাশে থেকে একটু একটু করে এগিয়ে যাওয়া, এটা আমি মনে করি একদম যদি আমি স্বীকার না করি যে ওর কারণে বা ওর মাধ্যমে, ওটা হয়তো ও জানে না আপু, মানে এটা একদমই ভেতর থেকে আসা একটা ব্যাপার। তো এই জিনিসটা আসলে বলতেই হয় যে এই যে একজন আরেকজনের পরিপূরক হয়ে থাকাটা, এটাই আসলে আমার মনে হয় একটা সংসারকে সুন্দর করে বা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাটা বাড়ায়। এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আপু। আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি তোমার বাসায় যাই, সুন্দর গোছানো টিপটপ, ওর নিজের টেস্টের একটা ব্যাপার আছে, ও কিন্তু ডিফারেন্ট টেস্টের কাপড় চোপড় পরে। হ্যাঁ, এবং ওদের এক কাপ চাও যদি খায়, ওই ছবিটা যদি সে দেয় ফেসবুকে, আমার খেতে ইচ্ছে করে। এভাবে সামনে বসে প্রশংসা পেলে তখন সেটা খুব অস্বস্তিকর হয় সত্যি বলতে। আমি যেটা মনে করি, আমারও এখানে বলতেই হবে যে আসলে তেমন কিছু আমি করিনি, বা যেটা হয়েছে যে ওর সেই গুণ ছিল, সেই প্রতিভা ছিলই, সেটাকে হয়তো প্রস্ফুটিত করার জন্য বা আরেকটু সাবলীল করার জন্য যেই সহায়ক পরিবেশটা দরকার, সেইটা হয়তো দেবার চেষ্টা করছি, এর বেশি কিছু কিন্তু না। মানে ওর নিজের গুণ ছিল, নিজের প্রতিভা ছিল দেখেই সেটা সামনে আসতে পেরেছে। যদি না থাকতো তাহলে সেটা করা কঠিন হতো। তবে হ্যাঁ, আমি কিছু কিছু যেটা করেছি যে ওকে বিভিন্ন সময় অ্যাডভাইস দিয়েছি, যে যেমন ওর
বই বের করা, অনেক বছর পরে গিয়ে আমি ফাইনালি অ্যাপ্রুভাল দিয়েছি যে হ্যাঁ এখন করো। মানে আমার মনে হচ্ছে আরেকটু ম্যাচিউরড হোক লেখার ধারা, আরেকটু বেটার হোক, যখন আমার কাছে মনে হচ্ছে যে না দিস ইজ দ্য রাইট টাইম, এখন ওর প্রতিটা লেখা ভালো হচ্ছে, তখন আমি বলেছি যে এখন যেমন ওর প্রতিটা লেখা চমৎকার হয়, অদ্ভুত হয়। একটা জিনিস, এই যে তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, হ্যাঁ, কোন ছুটি হয় না বাসায়? হ্যাঁ আপু, এটা তো কার হতেই রাগ হবে। বেশি, মানে কে বেশি রেগে যায়? এই ব্যাপারে আমি খুনসুটি না না, হয় রাগারাগিও রুমানকে হয়। দেখলে তোমার রাগ আছে, মনেই হয় না। কথায় কথায় রাগ করে, মিথ্যা কথা। অনেক 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 মানে অকারণে অনেক রাগ করে, অকারণে অনেক চিল্লায় আমার সাথে। আমার জীবন তেজপাতা হয়ে গেল, এই যে সত্যি কথা বলে ফেললাম আর কি ক্যামেরার সামনে। বাসায় তো যেতে হবে, তাই না? তাই না হ্যাঁ। আপু? ওরা তো বুঝে শুনে কথা বাসায় বলো। ছেলেরা আছে আপা, ওরা সেভ করবে আমাকে, ওরা সবসময় আমার পক্ষে। বাচ্চাদের তো যা মজা, ছেলেরা বাপের মানে সুপার ভক্ত, ওটা কোনোভাবেই আমি তারা কিন্তু খুব লক্ষ্মী, মানে খুব ডিসেন্ট, খুবই দেয়ার মানে এত ভদ্র, দুটো একই রকম দেখতে, হ্যাঁ, সাদা, খুব খুব ডিসেন্ট, আমার খুব ভালো লাগে ওদের। মেঘলার কবিতা না শুনলে তো হচ্ছে না। মেঘলা যে পরিমাণ এফোর্ট দেয় মেলাতে, বই মেলাতে, আমিও বই কিনেছি, হ্যাঁ, এবং সেই বইটাতে সে আমার কথাও লিখেছে। একদম থাকতেই হবে আপু। আমার কাছে মনে হয়েছে আপনার নামটা না থাকলে অন্যায় হবে, কারণ আপনি যেভাবে না রে। আমাকে ইন্সপায়ার করেন, এমন এবং আমি কিছুই না। যতবার আপনার সাথে দেখা হয় আমার মনে হয় যে আমি শক্তি নিয়ে ফিরি আপনার কাছ থেকে। এটা তো আপনার আমার রাখতেই এটা হবে আমি আপনাকে। আমি তার সবচাইতে বড় একজন সাক্ষী। একদম। ও সব সময় বলে আপনার কথা, সুতরাং এটা থাকাই উচিত ছিল, ও রেখেছে, সেটা ভালো ব্যাপার। মানে লক্ষ্মী মন্তব্য। এখন আজকে আমাদেরকে শোনাবে তোমার কবিতা, অবশ্যই অবশ্যই। তোমার লেখা কবিতা, মানে যেটা তোমার ভালো লাগে। আমাদের হয় না আপু যে আমরা কাউকে যখন ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। সেরকম একটা অনুভূতি নিয়ে একটা লেখা আমার, সেটার নাম হচ্ছে এতটাও নয়, সেটা পড়ে শোনাচ্ছি। কাউকে এতটাও ভালোবাসা উচিত নয়, যাকে ছাড়া একটা দিনও ভালো কাটানো কঠিন হয়। কাউকে এতটাও ভালোবাসা উচিত নয়, যাকে ছাড়া প্রতিটা মুহূর্ত অপেক্ষার হয়। যাকে দেখার অপেক্ষায় সামনে থাকা সব কিছুকে অদেখা মনে হয়। কাউকে এতটাও ভালোবাসা উচিত নয়, যার কথা ভাবলেই বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা হয়। যার সঙ্গ পাবার আশায় জাগতিক সব কিছুকে জঞ্জাল অহেতুক মনে হয়। কাউকে এতটাও ভালোবাসা উচিত নয়, যে অবহেলা করলে এতটুকুতেই অনেক অভিমান হয়। যার সাথে অভিমান হলে বাকি সব কিছুকে বড় বেশি অকারণ মনে হয়। ভালোবাসা একটা গোল গোল চক্রের মতো, একবার ভালোবেসে ফেললে বারবার শেষ থেকে আবার শুরু হয়। কাউকে এতটাও ভালোবাসা উচিত নয়, এতটাও নয়। কোথায় যেন একটা খোঁচা ছিল, হ্যাঁ, কোথায় যেন একটা খোঁচা মেরে দিল। মেঘলা, জি আপু। এটাই হচ্ছে কবির বিশেষত্ব। ভালোবাসি তোমায়, কিন্তু একটু মানে একটু রেখে রয়েস শিখেছি। হয়ে, হ্যাঁ, কিন্তু রয়েস। এটা কিন্তু প্রচন্ড পাগলের মতো ভালোবাসার একটা কবিতা। মানে আসলে ভালোবাসাটা কিন্তু এমনই হয়, আমরা যতই চাই কন্ট্রোল করতে, সেটা আসলে কন্ট্রোল করা যায় না। যায় বা না, সেটাই। যতই বলি আর ভালোবাসবো না, আবার গোল গোল হয়ে যার আবার নয়নে যারে শুরু লাগে থেকে ভালো, শুরু হয়। এই অবস্থা কি। ব্যাপারটা এরকমই তো আসলে। ওর মধ্যে একটা রোমান্টিসিজম আছে, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু মিলে নিঃসন্দেহে। A to Z। আমি যখন ওর কবিতার সন্ধ্যায় গিয়েছি, ওর কবিতাগুলো শুনেছি, হ্যাঁ, সামনে সামনে বসে আমি কিন্তু এনজয় করছিলাম। থ্যাংক ইউ। কবিতা আমার খুব একটা শোনা হয় না কিন্তু, আমি হ্যাঁ। এটাও আমি একটু বলতে চাই যে কবিতা এমন একটা জিনিস, এখন কবিতা আসলে শোনানোর সুযোগ পাই না কিন্তু আমরা। কবিতার নিয়ে অনুষ্ঠান, সেটা টিভি চ্যানেলেই হোক বা এমনিতেই হোক, খুব একটা হয় খুব না। একটা হয় না কিন্তু কম, আপু। হ্যাঁ। কিন্তু আমাদের মতো যারা কবিতা পড়তে খুব ভালোবাসি, যারা খুব কবিতা শুনতে পছন্দ করে, তাদের জন্য না জায়গাটা খুব সীমিত, খুব সীমিত। এই ব্যাপারে মনে হয় নূরস ইভেন্টের এই কথা ব্যাপারে mention আমি করা নূরস ইভেন্টের কথা বলতে চাই। সুমি নূর আপুর একটা ইভেন্টে আমি পরপর কিছু প্রোগ্রাম করে যাচ্ছি। এই আপুটা সব প্রোগ্রামেই কবিতা রাখেন। এই ব্যাপারটা আচ্ছা। খুব স্পেশাল। ওই যে যেখানে আমরা আমি গেলাম। খুব লাকি যে হ্যাঁ, অনেক কিছু আয়োজন করেছে ওটার জন্য। হ্যাঁ। আচ্ছা রুমন, তোমরা যে গানগুলো করো, তোমরা নিজেদের গান করো, হ্যাঁ, তো আমরা একটা অন্য গান শুনতে চাই, একটু অন্য মানুষের গান তোমার কণ্ঠে।
আমি তো আসলে আপনার সব ধরনের গান গাইতে পছন্দ করি, মানে আমার পছন্দ হলেই হলো। হ্যাঁ, ভার্সেটাইল সিঙ্গার, সে তো অবশ্যই। আমি আসলে নতুন একটা লাইন আপও করছি, সেজন্য একটা নতুন লাইন আপ করার চেষ্টা করছি যেখানে আমি সব ধরনের গান গাইবো, আমার যা পছন্দ হবে তাই এখন তুমি আমাদের একটা মজা, সেখানে কি গাওয়া যায়? আমাদের অনেক গান আছে সুন্দর সুন্দর। আচ্ছা, একদম পরিচিত একটা গান গাই, সবাই যেন আমাদের সাথে আমরা একটা হেলতে দুলতে পারি, ক্যামেরার সামনে মানে টিভি স্ক্রিনের সামনে বসে যেন আমাদের সাথে সবাই গলা মেলাতে পারেন। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে গলা মেলাও। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। জাস্ট ওয়াও, এত সুন্দর না এই গানগুলো না, অদ্ভুত, অদ্ভুত। মানে এই গানগুলো একেবারে মাইলস্টোন, এগুলো একদম চিরসবুজ গান, একদম, কোনো একদম। সন্দেহ নেই। অনেক সুন্দর। তুমি দেখো 80s এর গানগুলো আমাদের কানে যেমন বাজে, এখনকার গান কিন্তু বেশি দিন কিন্তু বাজে না। হ্যাঁ, এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে আপা। শুধু মানে এখনো যেমন অনেক, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখনো অনেক ভালো গান হচ্ছে, কিন্তু সামহাও সেগুলো সামনে আসছে না যেভাবে কেন? আগে মানে সেটা কি কি কারণ? এর পেছনে অনেকগুলো কারণ আছে আপা। আগে যেমন ধরেন মেইন মিডিয়া ছিল একটা, মেইনলি যদি ক্যাসেটের যুগে যাই, 80s এর যুগে যাই, তখন কিন্তু ক্যাসেট ছাড়া বা এলপি ছাড়া, লং প্লে ছাড়া আপনার শোনার উপায় ছিল না, এবং স্বাভাবিকভাবেই সেই কারণে কন্টেন্টের পরিমাণও লিমিটেড থাকতো। তো স্বাভাবিকভাবেই তখন একটা ভালো গান হলেই সেটা সামনে চলে আসতো। এখন প্রতি সেকেন্ডে হাজার হাজার কন্টেন্ট সারা বিশ্ব জুড়ে বা আপনার সামনে আসছে, সারা বিশ্বের কন্টেন্ট চলে আসছে। এইসব ব্যাপারগুলো নিয়ে কিছুটা আমার মনে হয় যে অনেক সময় ভালো কন্টেন্ট চাপা পড়ে যাচ্ছে। এমন হয়তো কিছু আপনি খেয়াল করলে দেখবেন ভাইরাল হচ্ছে এমন এমন কিছু বিষয় যেগুলো মানে একটু অন্যরকম, একটু উইয়ার্ড ক্ষেত্র বিশেষে সেরকম কন্টেন্ট খুব সহজে ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনি যদি একেবারে সেই হিসেবে আমি যদি বলি যে সংস্কৃতি চর্চা বলতে আমরা যেটা বুঝতাম 80s-এ বলেন, 90s-এ বলেন, বা তখন যেই সংস্কৃতি চর্চার বিষয়গুলো, শুদ্ধ সংস্কৃতি চর্চা বা যে কোনো ধরনের, সেইটা কিন্তু সে অর্থে ভাইরাল হচ্ছে না। কারণ হচ্ছে ওই যে শয়ে শয়ে হাজারে হাজারে কন্টেন্ট সামনে, আর মানুষের ধৈর্য কমে গেছে। মানুষ এখন 3 সেকেন্ড 4 সেকেন্ড, আপনি যদি দেখেন যে ভিউ, গুগলের যদি ভিউ রেকর্ড দেখা যায় যে একটা কন্টেন্ট মানুষ বড় জোর 5 সেকেন্ড থেকে 15-17 সেকেন্ড পর্যন্ত দেখছে। এখন একটা গান তো লম্বা একটা ব্যাপার, 3-4 মিনিটের ব্যাপার। আপনি যদি পুরোটা ভেতরে ঢুকে না ফিল করেন, যেটা আমরা আগে করতাম ক্যাসেটের সময়, এলপির সময়, সিডির সময়, সেখানে হয়তো কিছুটা ওখানে ওটা একটা বড় কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে যে ছিল না কাভারে অ্যালবাম, কাভারে লেখা ছবি, ভেতরের লিরিক, এই যে হাতে ধরা, এই যে যেমন একটা বইটা যখন আমরা হাতে ধরে পড়ছি তখন কিন্তু ওটার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমার। গানের ক্ষেত্রে এখন সেই ব্যাপারটা কিন্তু আর হচ্ছে না। ডিজিটালি আমি শুনছি, একবার শুনছি, সামনে আসছে, ভালো লাগছে হয়তো, আমি তখন শুনছি, কিন্তু পরে আবার খুঁজে বের করে ওটা শুনবো, সেইটা হয়তো হয়ে ওঠে না। মানুষের ব্যস্ত জীবন, অস্থির জীবন, সব কিছু মিলিয়ে সেটাতে হয়তো ইম্প্যাক্ট করছে। যে কারণেই আমার কাছে মনে হয় যে আগে যেভাবে, যেমন ধরেন আগে চ্যানেল বলতে ছিল বিটিভিতে একটা গান যাওয়া মানে সে গান হিট, মানে নির্দ্বিধায় বলে যাওয়া যেত, কারণ সারা দেশের মানুষ একসাথে সেটা দেখতো। এখন তো তা না আসলে ব্যাপারটা। টিভির পাশাপাশি অনেক অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলো আসছে, সব জায়গাতে প্রতি মুহূর্তে অসংখ্য কন্টেন্ট আসছে, কোনোটা ভালো কোনোটা খারাপ। এখন মানুষের সেই সময়টাও নেই যে খুঁজে খুঁজে ভালো জিনিসটাকে বের করে তারপরে শুনবে। সুতরাং সব কিছুরই প্রভাব আছে আসলে আমার কাছে মনে হয়।
হয়। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগেও যেমন বাংলায়, বাংলাদেশে বা সারা পৃথিবী জুড়েই অসংখ্য ভালো গান হয়েছে, কবিতা হয়েছে বা ভালো নাটক বলেন, যে কোনো সংস্কৃতির সাংস্কৃতিক চর্চার যে কোনো বিষয় আগেও যেমন ভালো হয়েছে এখনো তেমন হচ্ছে। আনফরচুনেটলি হয়তো সবগুলো সামনে আসছে না, এই যা। আজকে আমরা শেষের দিকে, তো একটা কবিতা শোনাও। বই থেকে তো একটা পড়লাম, একটা অপ্রকাশিত লেখা পড়ি। আমার মনে হয় যে আপু, জন্ম থেকে আমাদের ক্ষয় হয়, তাই না? যে আমরা সব কিছুতে ক্ষয়ে ক্ষয়ে আসলে শিখি, বড় হই, সেরকম একটা অনুভূতি নিয়ে পড়ছি। কতটা স্তব্ধ হলে তুমি থেমে যাও, কতটা ক্লান্ত হলে চলা ছেড়ে দাও, কতটা হতাশাতে চুপ থাকো তুমি, কতটা অসহায়ে তুমি দমে যাও, কতটা বেদনাতে ব্যথা সেরে যায়, কতটা ভয় পেলে ভয় মরে যায়, কতটা হিংস্রতায় জ্বলে ওঠো তুমি, কতটা আধারেতে আলো ধরা যায়, কতটা ঘৃণা হলে তুমি ভুলে যাও, কতটা অপরাধে বেপরোয়া হও, কতটা প্রতিশোধে সুখী হও তুমি, কতটা তৃপ্ত হলে জয়ী হয়ে যাও, কতটা যন্ত্রণা বোধ কেড়ে নেয়, কতটা সান্ত্বনায় আশা ছেড়ে দেয়, কতটা বড় হলে ছোট হয় সব, কতটা মরে গেলে বেঁচে থাকা হয়। চমৎকার। হ্যাঁ, আরো শুনতে ইচ্ছে করছে, সময়ের স্বল্পতা আছে, সেই কারণে শেষ করতে হবে অনুষ্ঠান। তোমরা এসেছো, সময় দিয়েছো, অনেক ভালো থাকবে। চ্যানেলের পক্ষ থেকে আপনাকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, মেঘলা রুমন দম্পতি। হ্যাঁ, রুমন তো ব্যান্ড করে, পার্থিব নিয়ে ব্যস্ত থাকে, মেঘলা কিন্তু সংসার নিয়ে প্রচুর ব্যস্ত থাকে। এর মধ্য থেকে সে কবিতা লেখা, কবিতা পড়া, বিভিন্ন অনুষ্ঠান করা, সব কিছুই করে। তো এই যে দুজনের মধ্যে একটা বন্ডিং দেখেছেন, একজন আরেকজনকে সাপোর্ট করা, এটা সবচেয়ে বড় জিনিস। এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একটু স্পেস দিতে হয়, তা না হলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, মানে দম বন্ধ হয়ে যায় অনেক সময়। একটু স্পেস দিতে হয়, কিন্তু সেখানে বিশ্বাস থাকতে হয়। দুজনের মধ্যে যে বিশ্বাসটা, এটা খুব শক্ত হতে হবে, একেবারে যত শক্ত করা যায়। খুঁটিনাটি একটু তো লাগবেই, খুনসুটি হবেই, এটা না হলে তার সংসার না, তাই না? ভালো থাকবেন। আমি চলে আসবো এই দিনে এই মুহূর্তে আপনাদের প্রিয় অতিথিদেরকে নিয়ে।